গল্পটি শুরু হয়েছিল ভূপৃষ্ঠের হাজার হাজার কিলোমিটার নিচে অবস্থিত এক রহস্যময় জগৎ দিয়ে, যেখানে আকাশ থেকে জলের গভীর পর্যন্ত ভয়ঙ্কর সব প্রাণীর হুমকি ছিল। এখানে আমরা এই জগতের রক্ষক কিংকংকে দেখতে পেলাম, যে একটি ছোট বানরকে নিয়ে হ্রদের ধারে পৌঁছেছিল, কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে সে আগে থেকে পাতার একটি ফাঁদে ধরা পড়তে চলেছে। ছোট বানরটি হঠাৎ অনুভব করল যে হ্রদের গভীরে এক বিরাট বিপদ লুকিয়ে আছে। তবুও সে ইচ্ছে করেই কংকে জলে নামতে প্ররোচিত করল, কিন্তু তার ধূর্ততা কংয়ের কাছ থেকে লুকাতে পারল না। সে কেবল তার চারপাশের বাতাসে হালকা গন্ধর সুখের সঙ্গে সঙ্গে বুঝে গেল যে আজ সে একটি ভালো শিকার পেতে চলেছে। এরপর কং কিছু না বলে হ্রদে নেমে পড়ল এবং শান্তিতে স্নান করতে শুরু করল। ছোট বানরটি ভয় পেয়ে গেল যে সে হয়তো তার ফাঁদে ধরা পড়ে যাবে, তাই সে জল খাওয়ার ভান করতে শুরু করল। হঠাৎ একটি অদ্ভুত প্রাণী দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করল। স্নান করার সময় কং ও বিপদটা টের পেল। যেইমাত্র সে ঘুরে তাকালো, একটা বিশাল ড্রাগন তার বড় মুখটা খুলল। এটা দেখে ছোট্ট বানরটা বুঝতে পারল যে তার পরিকল্পনা সফল হয়েছে, এবং সে নিজেকে বাঁচানোর জন্য সাথে সাথে তীরের দিকে দৌড়াতে শুরু করল। সেখানে কং মাটিতে সব ধরনের যুদ্ধে জিতেছিল, কিন্তু জলে সে এই প্রথমবার এমন শত্রুদের মুখোমুখি হচ্ছিল। কং তার চাল বুঝতে পারছিল যে হঠাৎ ড্রাগনটা তাকে হ্রদের মধ্যে টেনে নিয়ে গেল, কিন্তু সে জানত না যে রেগে গেলে কং কতটা বিপজ্জনক হতে পারে। সেখানে ছোট্ট বানরটা ভাবছিল যে এখন সে কং এর থেকে চিরকালের জন্য নিরাপদ, কিন্তু পর মুহূর্তে কিং কং এর বিশাল অস্ত্রটা ঠিক তার সামনে এসে পড়ল। ওটা ভেবেছিল যে কং তাকে খুব মারবে, কিন্তু কং কিছুই করল না। বরং সে তার কুড়ালটা তুলে সামনে তাক করল। আসলে বানরটা জানত না যে কিং কং তার মতো কাউকে খুঁজে পাওয়ার জন্য হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে একা একা ঘুরে বেড়াচ্ছিল। তার প্রতিদিন খিদে পেত এবং প্রায়ই এখানকার ভয়ঙ্কর নেকড়েরা ছুটে এসে তাকে বিরক্ত করত। যখন শত শত নেকড়ে তাকে তাড়া করত, সে কোনোমতে লাফিয়ে পালিয়ে যেত। কিন্তু এবার নেকড়েদের দল তাকে পেছনে ফেলে গেল না। তারা তাকে ঘিরে ফেলার চেষ্টা করতে থাকল। অবশেষে যখন তার সামনে একটি গভীর গর্ত এসে পড়ল এবং পালানোর কোনো উপায় ছিল না, তখন সে ঘুরে দাঁড়াতে বাধ্য হলো এবং লড়াইয়ের জন্য প্রস্তুত হলো। নেকড়েরা ভাবছিল যে এবার শিকারটা সহজ হবে, কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না যে কিং কং ইতিমধ্যে একটি ফাঁদ পেতে রেখেছে। একটি নেকড়ে লাফ দেওয়ার সাথে সাথেই কংয়ের ফাঁদটি হঠাৎ সক্রিয় হয়ে উঠল এবং নেকড়েটি সঙ্গে সঙ্গে ফাঁদে আটকা পড়ল। গর্তে পড়ার সাথে সাথেই জঙ্গলের কাঠের লাঠিগুলো নেকড়েটির কানে বিঁধে গেল। সঠিক সুযোগ পেয়েই কং সঙ্গে সঙ্গে গাছটি ছুঁড়ে মারল, আর নেকড়েটি গর্তে নিক্ষিপ্ত হল। ফাঁদটি কার্যকর হওয়ার সাথে সাথেই পাহাড় থেকে বড় বড় পাথর এক এক করে পড়তে শুরু করল। আর যে নেকড়েগুলো পালানোর চেষ্টা করছিল, তারা সেখানেই আটকা পড়ল। কিন্তু ধোঁয়া বের হতেই বেঁচে থাকা কিছু নেকড়ে তখনও শিকারকে ছেড়ে যেতে প্রস্তুত ছিল না। রাগে কিং কং একটি নেকড়ের মৃতদেহ ধরে নিজের শক্তি দেখিয়ে সেটিকে দু টুকরো করে ছিঁড়ে ফেলল। এই দৃশ্য দেখে অন্য নেকড়েগুলো ভয়ে লেজ নাড়তে নাড়তে সেখানে থেকে পালিয়ে গেল। যদিও শিকার পাওয়ার পরেও কিং কং এর মুখে কোনো আনন্দ ছিল না, কারণ তার মুখের পচা দাঁতগুলো তাকে খুব চিন্তিত করে রেখেছিল। কিন্তু যখন সে একটি গরু দেখতে পেল, সে খুব বিচলিত হয়ে পড়ল। সে রাস্তার মাঝখানে লুকিয়ে পড়ল, একটি লুকানোর সুযোগ দেখতে পেল, এক টুকরো মাংস তুলে নিয়ে পালিয়ে গেল। কিং কং তাকে থামাতে সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ল, কিন্তু তারপর তার মনোযোগ দূর থেকে আসা একটি শব্দের দিকে গেল। উপত্যকা থেকে আসা সেই শব্দ শুনে সে ভাবল হয়তো তার নিজের কেউ তাকে ডাকছে। তাই সে সঙ্গে সঙ্গে সেদিকে দৌড়ে গেল, কিন্তু সেখানে পৌঁছে সে কেবল একটি অদ্ভুত ব্যাঙ দেখতে পেল, যেটা তার মতোই শব্দ করছিল। বছরের পর বছর ঘুরে বেড়ানোর পরেও সে একা ছিল এবং এই শূন্যতা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। অবশেষে দাঁতের ব্যথা তাকে মানুষের কাছে সাহায্য চাইতে বাধ্য করল। সে অনিচ্ছা সত্ত্বেও মানব জগতে প্রবেশ করল। সেখানে পৌঁছানোর সাথে সাথেই কিং কং পাহাড়ের উপর পড়ে গেল এবং সাহায্যের জন্য অপেক্ষা করতে লাগল। তারপর ভাগ্যক্রমে বিজ্ঞানীরা তাকে দেখলেন, কিন্তু ভয়ে মানুষেরা নিরাপত্তার জন্য তাকে প্রচুর পরিমাণে অ্যানেস্থেসিয়া দিল, যার ফলে সে সেখানেই অচেতন হয়ে পড়ল। এরপর তারা শহরের সবচেয়ে বিখ্যাত দন্তচিকিৎসককে ডাকল। দন্তচিকিৎসক এক মুহূর্তের জন্য কিছু না দেখে
পচা দাঁতটি বের করার জন্য শক্তিশালী ইস্পাতের তার দিয়ে টান দিলেন। এরই মধ্যে কং তার মুখ থেকে পড়ে গেল। তার গায়ে একটা পচা গন্ধ লেগে রইল। সমস্ত প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর মহাকাশযানটি হঠাৎ উপরে উড়ে যেতেই কিং কংয়ের বিশাল দাঁতটা একটা ঝাঁকুনি দিয়ে বেরিয়ে এল। কিং কং যখন সম্বিত ফিরে পেল, সে দেখল যে তার পুরনো দাঁতটি এখন একটি শক্তিশালী টাইটানিয়ামের দাঁতে রূপান্তরিত হয়েছে। এই নতুন দাঁত পেয়ে সে প্রচুর শক্তি অর্জন করল, যা তাকে ভাবতে বাধ্য করল যে সে এখন যে কাউকেই পরাজিত করতে পারবে। কিন্তু ঠিক তখনই ল্যাবে থাকা কিং কংয়ের জগৎ থেকে একটি জরুরি সংকেত এল, যা সবাইকে হতবাক করে দিল। বিজ্ঞানীরা অবিলম্বে এই সংকেতের সত্যতা উদ্ঘাটনের জন্য একটি উদ্ধারকারী দল প্রস্তুত করলেন। ল্যাবে পৌঁছানো মাত্রই তারা অভিযান শুরু করল। তারা কিং কংকে নিয়ে পোর্টালে চাপ দিল, যা সরাসরি কংয়ের জগতে নিয়ে গেল। তারা সামনে এগোতেই তাদের মহাকাশযানটি দ্রুত নিচের দিকে নামতে শুরু করল এবং কয়েক মুহূর্তের মধ্যেই তারা সেই রহস্যময় জগতে প্রবেশ করল। বাড়িতে পৌঁছানো মাত্রই কং দেখল যে তার খাবার চুরি হয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে তার কুড়ালটি তুলে নিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। সেখানে সে দেখল গভীর গর্তটা থেকে একটা হালকা নীল আলো বেরিয়ে আসছে, যা তার দৃষ্টি আকর্ষণ করল। সত্যটা জানার জন্য সে কিছু না ভেবে সেই গভীরতায় ঝাঁপ দিল। অন্ধকারের গভীরে পৌঁছানো মাত্রই তার শরীর জ্বলজ্বল করতে শুরু করল। আলোটা দেখা মাত্রই সে দেখল তার চারপাশে অদ্ভুত চকচকে পাথর ছড়িয়ে আছে, যেগুলো আলোর সাথে প্রতিক্রিয়া করছে। হঠাৎ দূর থেকে বজ্রপাতের ভয়ঙ্কর শব্দ ভেসে এল। সেই শব্দ অনুসরণ করে সে পাহাড়ের চূড়ায় পৌঁছালো, যেখানে সে এক নতুন লুকানো জগৎ দেখতে পেল। ধীরে ধীরে সামনে এগোতে এগোতে সে এক অদ্ভুত দুর্গন্ধ অনুভব করল, যা তাকে নিজের দিকে টেনে নিচ্ছিল। হঠাৎ তার সামনে এক অত্যন্ত বিপজ্জনক ও বিশাল ছায়া আবির্ভূত হলো। সেটা দেখা মাত্রই সে ভাবল, এবং সাথে সাথেই সে তার কুড়াল তুলে নিয়ে প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করল। জনের মধ্যে দূরত্ব কমতে থাকার সাথে সাথে বিশাল ছায়াটাও ছোট থেকে ছোট হতে লাগলো। আর যখন সে তার সামনে এসে দাঁড়ালো, তখন সত্যটা অন্যরকম বলে প্রমাণিত হলো। আসলে সে কোনো দানব ছিল না, বরং ছিল একটি ছোট, নিরীহ, সোনালী চুলের বানর। তাকে দেখে সে নিজেই হতবাক হয়ে গেল। হাজার হাজার বছরে প্রথমবারের মতো নিজের মতো কাউকে দেখে। কিং কং সঙ্গে সঙ্গে মাথা নত করে তার অস্ত্র নামিয়ে রাখল। এরপর সে বানরটির সাথে বন্ধুত্ব করার জন্য হাত বাড়িয়ে দিল। সে ভাবল যে ছোট বানরটিও তার মতোই, নিজের মতো কাউকে দেখে সে খুশি হবে। কিন্তু হঠাৎ সে সজোরে কিং কংকে আঘাত করল। এত কষ্টে নিজের মতো কাউকে খুঁজে পাওয়ার পর কিং কং তাকে এত সহজে যেতে দিতে চাইল না, তাই সে বানরটির পিছনে ছুটল। কিন্তু তারপর হঠাৎ তার পিছনে একটি ভয়ঙ্কর ছায়া এসে পড়ল, যা দেখে সে হতবাক হয়ে গেল। কারণ সে তার আকারের কোনো টাকমাথা গরিলা আগে কখনো দেখেনি। কং যেইমাত্র তার দিকে এগোতে শুরু করল, হঠাৎ পেছনে থেকে দুটি লম্বা হাতের গরিলা এসে তাকে মাটিতে ফেলে দিল। টাকমাথা গরিলাটির মুখের হাসি দেখে এটা স্পষ্ট ছিল যে তারা লড়াই করার উদ্দেশ্যে এসেছে, তাই কিং কং তাদের মেরে ফেলার সিদ্ধান্ত নিল। সে সাথে সাথে একটা পাথর তুলে সরাসরি গরিলাটির উপর আঘাত করল। রাগে টাকমাথা গরিলাটিও তাকে আক্রমণ করতে ছুটে এল, কিন্তু কং তাকেও চালাকি করে মেরে ফেলল। কিছুক্ষণের মধ্যেই সে একে একে সবাইকে মাটিতে ফেলে দিতে লাগল। এমনকি টাকমাথা গরিলাটিও তার হাতের হাতুড়ি দিয়ে কিছুই করতে পারছিল না, এবং তারা চারজনই বিরক্ত হয়ে গিয়েছিল। কিং কং যেইমাত্র তার অস্ত্র তুলতে শুরু করল, হঠাৎ একটি ছোট হলুদ বানর দৌড়ে এসে তার মুখে চাপ দিয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করল। এই দৃশ্য দেখে কিং কং তাকেও ধরে অস্ত্র বানিয়ে বাকি গরিলাদের মারতে লাগল। যদিও তারা জানত যে তারা কিং কং এর মোকাবেলা করতে পারবে না, তবুও তারা তাকে বারবার আক্রমণ করতে থাকল। এরই মধ্যে একটি বানর দুর্ঘটনাক্রমে পুকুরে পড়ে গেল, কিন্তু কিং কং নিজের শক্তি দেখিয়ে সঙ্গে সঙ্গে তাকে টেনে তুলল। কিন্তু কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে সে মাটি থেকে ছুরি তুলে কিং কংকে আক্রমণ করল। এই দৃশ্য দেখে কিং কং এর রাগ জ্বলে উঠল এবং সে তাকে একটি সজোরে লাথি মেরে গভীর পুকুরে ছুঁড়ে ফেলল। এই দৃশ্য দেখে টাকমাথা গরিলাটি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে পেছনে ফিরে দৌড় দিল। কিং কং কাছে থাকা একটি পাথর তুলে তার দিকে ছুঁড়ে মারল, যা সোজা তার মাথায় গিয়ে লাগল। আঘাত পাওয়ার পরেও সে পেছনে না ফিরে কথা বলতে বলতে সেখানে থেকে পালিয়ে গেল।
তারপর কিং কং গাছের আড়ালে লুকিয়ে বানরটিকে ধরে বাইরে ছুঁড়ে ফেলল, যা মাটিতে সজোরে আছড়ে পড়ল। এরপর সে মাটি থেকে টাকমাথা লোকটার ছুরিটা তুলে নিয়ে ছোট বানরটাকে গরিলার গুহায় নিয়ে যেতে ইশারা করল। বেচারা ছোট বানরটা সামনে এগোতে বাধ্য হলো আর কিং কং তাকে অনুসরণ করতে লাগলো। তারা যতই ভেতরের দিকে এগোতে লাগলো, কিং কং আক্রমণ করতে শুরু করলো। কিং কং বেশিক্ষণ টিকতে পারছিল না। হঠাৎ তার সামনে একটা বিশাল ড্রাগন এসে দাঁড়ালো, কিন্তু কং ভয় না পেয়ে কয়েক মিনিটের মধ্যেই তার কাজটা সেরে ফেলল। তারপর সে বসে খেতে লাগলো। এটা দেখে ছোট বানরটাও তার কাছে আসতে চাইল, কিন্তু ভয়ে সে নিজেকে আটকাতে পারল না। কিং কং তার অবস্থা দেখে নিজেই এক টুকরো মাংস ছিঁড়ে তার দিকে এগিয়ে দিল। তবুও ছোট বানরটা তাকে বিশ্বাস করতে পারল না। এটা দেখে কিং কং রেগে গিয়ে মাংসটা মাটিতে ছুঁড়ে ফেলল, যেন বলছে, আমি তোকে বলছি, খেতে ইচ্ছে হলে খা, না হলে জাহান্নামে যা। ক্ষুধার্ত বানরটার সঙ্গে সঙ্গে মাংসটা খেয়ে নিল এবং প্রতিটা কামড়ে তার মন বদলাতে লাগলো। সে ভাবল যে কিং কং ততটা খারাপ নয় যতটা সে ভাবছে। ধীরে ধীরে সে সাহস সঞ্চয় করে কিং কং এর কাছে এসে বসল, আর তারা দুজনে শান্তভাবে একসাথে সময় কাটালো। এই মুহূর্তে মনে হচ্ছিল যেন একজন বাবা তার সন্তানের সাথে শান্তির মুহূর্ত কাটাচ্ছেন। কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে সে যতই সামনে এগোচ্ছিল, বিপদ ততই দ্রুত তার দিকে এগিয়ে আসছিল। আরও গভীরে পৌঁছানোর পর কিং কং অবশেষে তার মতো মানুষদের দেখতে পেল। কিন্তু এটা দেখে তার হৃদয় ভেঙে গেল যে তারা সবাই খুব খারাপ অবস্থায় বাস করছে। তাদের সবাইকে সারাদিন কাজ করতে বাধ্য করা হতো এবং তাদের জীবন নরকের চেয়ে কম ছিল না। এদিকে একটি বুড়ো বানর ভুল করে একটি পাথর ফেলে দিল, এতে গরিলাটি রেগে গিয়ে তাকে খুব মারল। এটা দেখে কিং কং নিজেকে আটকাতে পারল না এবং সে মাটিতে মাথা ঠুকে বুড়ো বানরটিকে তুলে নিল। তখন সেখানকার প্রহরীরা রাগে কিং কং এর দিকে ছুটে এসে তাকে হস্তক্ষেপ না করার জন্য সতর্ক করল। কিন্তু পরের মুহূর্তেই কিং কং এর সাহস বাকি বানরদের আশা জোগাল, কিন্তু একের মুখের ইস্পাতের দাঁত দেখে হাসল। কিন্তু পর মুহূর্তেই সে তার রাগ মেটাতে একটি বানরকে লাথি মেরে লাভার মধ্যে ফেলে দিল। এই দৃশ্য দেখে কিং কং এর রাগ তার পায়ের পাতা পর্যন্ত পৌঁছে গেল। নিজের শক্তি দেখানোর জন্য স্কার কিং তার কাঁধ থেকে একটি অস্ত্র বের করে কিং কংকে একটি শিক্ষা দেওয়ার চেষ্টা করল। অল্প সময়ের মধ্যেই কিং কং তাকে জ্ঞান ফিরিয়ে দিল। তখন স্কার কিং সিদ্ধান্ত নিল যে সে তাকে তার আসল শক্তি দেখাবে এবং তা মেনে নিতে বাধ্য করবে। তার অস্ত্রের পাথরটি জ্বলজ্বল করতে শুরু করার সাথে সাথেই হঠাৎ গরিলাগুলো পাথরটি ফেলে দিয়ে লাভার পথ থামিয়ে দিল। সেই মুহূর্তে গুহায় লুকিয়ে থাকা ভয়ঙ্কর দৈত্যটির চোখগুলো বেরিয়ে আসতে শুরু করল। পৃথিবী হঠাৎ বরফে পরিণত হলো এবং সেই বিশাল প্রাণী টাইটান সিংহ বেরিয়ে এলো, যে একসময় পুরো পৃথিবীতে বরফে বন্দি করেছিল। স্কার কিং সাথে সাথে তাকে কংকে আক্রমণ করার আদেশ দিল, কিন্তু সিংহ এই আদেশে খুশি ছিল না। যেইমাত্র তার উপর চাপ বাড়ানো হলো, সে যন্ত্রণায় কাতর হয়ে পড়ল এবং আক্রমণ করতে বাধ্য হল। কিং কং সাথে সাথে লাফিয়ে উঠে প্রথম আঘাত থেকে নিজেকে বাঁচাল। এরপর সে তার কুঠারের সামনে নিজেকে ধরে রাখার চেষ্টা করল, কিন্তু সিংহর শক্তির সামনে তার সমস্ত প্রচেষ্টা দুর্বল হয়ে পড়ল। এটা দেখা মাত্রই তার হাত জমে বরফ হয়ে গেল। এই আকস্মিক আক্রমণে তার ডান হাত মারাত্মকভাবে আহত হলো এবং সে দুর্বল হয়ে পড়ল। বানর গুহার দিকে ইশারা করে তাকে সাথে সাথে পালিয়ে যেতে বলল। ঠিক সেই মুহূর্তে সিংহ অসহায় হয়ে আবার আক্রমণ করল। এটা দেখে কিং কং সঙ্গে সঙ্গে ঘুরে দ্রুত গুহায় ঢুকে পড়ল, কিন্তু তখনও তার পিছনে শত শত ভয়ঙ্কর বানর ছিল। ভালো ব্যাপার ছিল যে এখানে থাকার জন্য কম বছরের পর বছর ধরে জঙ্গলে অনেক ফাঁদ পেতে রেখেছিল। কিন্তু সেই বানরগুলোর সংখ্যা এত বেশি ছিল যে তারা দ্রুত আহত কংকে একটি আবদ্ধ পথে ঘিরে ফেলল। এখন তার কাছে কেবল এই শেষ ফাঁদটি ছিল, যার উপর সে ভরসা করতে পারত। কিন্তু পথে থাকা বানরটি অনেকক্ষণ ধরে ফাঁদে আটকা পড়েছিল এবং এবার সে হঠাৎ সতর্ক হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়ল এবং 100 টন ভারী পাথর সরাসরি তার উপরে এসে পড়ল, যার ফলে সেখানকার সমস্ত বানর সেই পাথরগুলোর নিচে চাপা পড়ে গেল। তখনই কং দেখল যে ফাঁদটা যে সক্রিয় করেছিল সে আর কেউ নয়, সেই একই বানর। তখন কং মারাত্মকভাবে আহত ছিল এবং লড়াই করতে উদ্যত হয়েছিল, কিন্তু তার অবস্থা খুব খারাপ ছিল না।
তাই সে একটি ছোট বানরের সাহায্যে মানুষের কাছে ফিরে যেতে শুরু করলো। কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে একটি বানর তখনও বেঁচে আছে। সেখানে কং এর সাথে আসা বিজ্ঞানীরা দেখল যে তাদের ঘাঁটিটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তারপর তাদের চোখ পড়ল পাথরের উপর একটি বিশাল হাতের ছাপের উপর, যা তাদের বুঝতে সাহায্য করল যে এই পৃথিবীতে কং এর মতো আরও বিশাল প্রাণী রয়েছে। মেয়েটি যন্ত্রটিতে চাপ দিল, বিভিন্ন জায়গা থেকে জলধারা প্রবাহিত হয়ে নিচে নেমে আসতে শুরু করল। সেই জল একটি শক্তিশালী স্রোতে পরিণত হলো এবং তা জঙ্গলের দিকে প্রবাহিত হতে শুরু করল। বিজ্ঞানীরা তাকে অনুসরণ করে একটি রহস্যময় জাদুকরী দেয়ালের কাছে পৌঁছালো, যা জঙ্গলের মধ্যে একটি অদৃশ্য স্থান লুকিয়ে রেখেছিল। যেইমাত্র তারা সেই দেয়ালটি স্পর্শ করল, তার মধ্যে একটি নীল আলো আবির্ভূত হলো। এই দৃশ্য দেখে তারা সাথে সাথে দেয়ালে একটি গর্ত তৈরি করল। আর তারপর তারা তাদের সামনে এমন এক দৃশ্য দেখল যা দেখে তাদের চোখ ছানাবড়া হয়ে গেল। দেয়ালের ওপারে ছিল এমন এক সুন্দর ও রহস্যময় জগৎ, যা আজ পর্যন্ত কেউ দেখেনি বা যার কথা শোনেনি। বিজ্ঞানীরা এই জগতে পা রাখা মাত্রই সারা বিশ্বের মানুষ তাদের ঘিরে ধরল। তারা দেখতে মানুষের মতোই ছিল, কিন্তু তাদের পোশাক ছিল সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। তারা বিজ্ঞানীদের কোনো ক্ষতি না করেই সরাসরি তাদের গোত্রে নিয়ে গেল। সেখানে পৌঁছে তারা জানতে পারল যে তারা হাজার হাজার বছর ধরে মাটির নিচে বাস করছে এবং তারা সেই প্রবেশপথটি রক্ষা করছে যা সরাসরি উপরের জগতের সাথে সংযুক্ত। স্কার কিং বছরের পর বছর ধরে এই জায়গাটি খুঁজছিল, যাতে সে এই প্রবেশপথের সাহায্যে মানব জগৎ দখল করতে পারে। একই সময়ে সে মানুষের গন্ধ শুঁকতে শুঁকতে কিংকং বিজ্ঞানীদের কাছে পৌঁছে গেল। কিন্তু বছরের পর বছর ধরে লুকিয়ে থাকা অদৃশ্য দেয়ালটি তাদের চোখে পড়ল না, আর এই কারণে তারা ভেতরের জগৎ দেখতে পাচ্ছিল না। উপজাতির লোকেরা দেয়ালে একটি ছিদ্র করল, যার ফলে কংয়ের পক্ষে ভেতরে ঢোকা এবং সরাসরি মানুষের সংস্পর্শে আসা সহজ হয়ে গেল। বিজ্ঞানীরা দেখলেন যে কংয়ের হাত মারাত্মকভাবে আহত হয়েছে এবং সে কিছুই করার মতো অবস্থায় নেই। ডাক্তার কং এর হাত দুটি পুরোপুরি বদলে ফেলার সিদ্ধান্ত নিলেন। সঙ্গে সঙ্গে তার মাথায় যান্ত্রিক বাহুর ধারণাটি এলো। এটা ছিল সেই একই অতি যান্ত্রিক বাহু যা মানুষ প্রথম কংকে শক্তিশালী করার জন্য তৈরি করেছিল। ভালো ব্যাপার হলো যে এই যন্ত্রটি তখনও ঘাটির নিচের ভূগর্ভস্থ যান্ত্রিক গুদামে নিরাপদে ছিল। শীঘ্রই ডাক্তার ওটা সেখানে থেকে বের করে সরাসরি কংয়ের শরীরের উপর রাখলেন এবং তারপর যন্ত্রটি নিজে থেকেই কংয়ের আহত অংশটিকে শনাক্ত করে সংযুক্ত করতে শুরু করল। সেই হাতে থাকা বিশেষ ওষুধটি কংয়ের শরীরে পৌঁছানো মাত্রই অচেতন কং এক নতুন শক্তি অনুভব করতে শুরু করল। তার মুখের আনন্দ স্পষ্ট দেখিয়ে দিচ্ছিল যে সে এই নতুন অস্ত্রটি পেয়ে খুব খুশি হয়েছে। কিন্তু ঠিক তখনই জঙ্গল থেকে হঠাৎ একটি ছোট বানর দৌড়ে এল। সে কংকে বলল যে স্কার কিং পোর্টালের ভেতরে একটি জায়গা খুঁজে পেয়েছে এবং সে শেমোর সাথে মিলে উপজাতিটিকে আক্রমণ করতে যাচ্ছে। শুধুমাত্র কং একাই স্কার কিং এবং শেমোর মোকাবেলা করতে পারত না, তাই তার কাছে কেবল একটি পথ বাকি ছিল, মানুষের জগতে গিয়ে বহু বছর ধরে ঘুমিয়ে থাকা গডজিলাকে জাগিয়ে তোলা। কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে যাকে সে সাহায্যের জন্য ডাকতে যাচ্ছিল সেই তাকে হত্যা করতে চলেছে। সেই গডজিলাই তার জন্য সবচেয়ে বড় হুমকি হতে যাচ্ছিল। হঠাৎ পিরামিডের চারপাশের মাটি কাঁপতে শুরু করলো এবং মাটি ফুঁড়ে একটি যান্ত্রিক হাত বেরিয়ে এল। এটাই ছিল সেই জায়গা যা পৃথিবীতে পৌঁছানোর পোর্টালটি খুলে দিয়েছিল। শীঘ্রই কং পোর্টাল থেকে বেরিয়ে এল। যেইমাত্র কং তাগিদ অনুভব করল, গডজিলা হঠাৎ তার ঘুম থেকে জেগে উঠল এবং এক মুহূর্ত দেরি না করে সে সোজা তার দিকে এগোতে শুরু করল। যেইমাত্র সে কংয়ের কাছে পৌঁছালো, গডজিলা অনুভব করল যে কং তাকে চ্যালেঞ্জ করতে এসেছে। তাই এক মুহূর্ত দেরি না করে সে পূর্ণ গতিতে তার উপর ঝাঁপিয়ে পড়ল। তার চোখের রাগ স্পষ্ট বলে দিচ্ছিল যে সে কংকে জীবিত ছাড়বে না। গডজিলাকে তার দিকে এগিয়ে আসতে দেখে কং হাত তুলে তাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু গডজিলা কোনো কথাই শোনার পাত্র ছিল না। সে সরাসরি আঘাত করে কংকে শত শত মিটার দূরে ছুঁড়ে ফেলল। অ্যামাজনিলাকে থামতে দেখে কং পেছনে থেকে আক্রমণ করল যাতে সে কোনোভাবে তাকে শান্ত করতে পারে। কিন্তু চোখে বালি পড়তেই গডজিলা আরো বেশি রেগে গেল। সে ঘুরে কংয়ের হাত তার চোয়ালে ধরে মাটিতে সজোরে আছড়ে ফেলল।
যা কংকে পুরোপুরি ঘুরিয়ে দিল। গডজিলা আবার আঘাত করলেও কং তা সামলাতে পারল না। যখন কিছুই ঘটল না, কং ও প্রচণ্ড জোরে ঘুরতে শুরু করল। যদিও গডজিলা তার সবচেয়ে শক্তিশালী রূপে ছিল, কিন্তু যান্ত্রিক হাতের শক্তিতে কং কারোর চেয়ে কম ছিল না। কিন্তু যখন কং দেখল যে সে গডজিলাকে হারাতে পারবে না, সে এক মুহূর্ত দেরি না করে তাকে ধরে ফেলল এবং পোর্টালের দিকে টেনে নিয়ে যেতে বাধ্য করল। সেখানে কং তাকে পোর্টালের দিকে টেনে নিয়ে যেতে সক্ষম হল। স্কার কিংকে থামানোর জন্য তারা জলে একটি বিশেষ লাল তরল মিশিয়েছিল। তরলটিতে দ্রবীভূত হওয়ার সাথে সাথেই একটি জাদুকরী পরিবর্তন শুরু হলো। এটি এমন একটি সিস্টেম সক্রিয় করল যা দুটি বিশাল পিরামিডকে সংযুক্ত করতে শুরু করল। এবং এই পিরামিডগুলো সংযুক্ত হওয়ার সাথে সাথেই কিছু সময়ের জন্য মাধ্যাকর্ষণ শেষ হয়ে যাবে। ফলে সবাই বাতাসে উড়তে থাকবে এবং স্কার কিং এর পক্ষে পোর্টালে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। কিন্তু পিরামিডগুলো সম্পূর্ণরূপে সংযুক্ত হওয়ার আগেই স্কার কিং সেখানে পৌঁছে গেল দিয়ে পিরামিডগুলোর মাঝের পথ বন্ধ করে দেওয়ার আদেশ দিল। হঠাৎ পোর্টাল থেকে একটি উজ্জ্বল আলো বেরিয়ে এসে মাটিতে পড়ল। পর মুহূর্তে গডজিলা আর কং সুড়ঙ্গ থেকে বেরিয়ে এল। শেমো আর স্কার কিংকে দেখা মাত্রই গডজিলা বুঝতে পারল কং তাকে এখানে কেন নিয়ে এসেছে। তাই এক মুহূর্ত দেরি না করে সে কংয়ের সাথে ধাক্কা খেল এবং তাদের উপর আছড়ে পড়ল। অন্যদিকে স্কার কিং শেমোকে সাথে নিয়ে তাদের দিকে এগোতে শুরু করল। দুই পক্ষের কেউই দুর্বল ছিল না। চারজনের সংঘর্ষের সাথে সাথেই বরফ ভেঙে গেল এবং পিরামিডগুলো একে অপরের সাথে ধাক্কা খেল। সেই সংঘর্ষে বরফ পুরো জায়গার মাধ্যাকর্ষণ শক্তিকে ধ্বংস করে দিল। সবাই বাতাসে ভাসতে শুরু করল, কিন্তু তা সত্ত্বেও গডজিলা মাধ্যাকর্ষণের সাহায্য ছাড়াই শেমোর দিকে এগোতে শুরু করল। এদিকে চালাক স্কার কিং তার কুড়াল দিয়ে কংকে আক্রমণ করল, কিন্তু কং তার যান্ত্রিক হাত দিয়ে প্রতিটি আক্রমণ থামিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি পাল্টে গেল এবং কং স্কার কিংকে সজোরে আঘাত করতে শুরু করল। কিন্তু শত্রুর সংখ্যা বেশি থাকায় সে পেছনে থেকে আক্রান্ত হলো। এই দেখে ছোট্ট বানরটা পাথরটা তুলে কংকে সাহায্য করতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে শেমো গডজিলাকে আক্রমণ করল এবং কয়েক মুহূর্তের মধ্যেই সে তাকে পুরোপুরি বরফের মধ্যে আটকে ফেলল। কিন্তু গডজিলাও তার চেয়ে কম ছিল না। সে এক আঘাতেই বরফটা ভেঙে ফেলল। ঠিক সেই মুহূর্তে অ্যান্টি-গ্র্যাভিটি সিস্টেম বন্ধ হয়ে গেল এবং মাধ্যাকর্ষণ ফিরে এল। সুযোগ পাওয়া মাত্রই স্কার কিং কং এর খপ্পর থেকে লাফিয়ে বেরিয়ে পোর্টালের মধ্যে ঝাঁপ দিল। তাকে থামাতে গডজিলা এবং কং তার পিছু ধাওয়া করল, কিন্তু এই বিশৃঙ্খলার মধ্যে কং এর দেহটা সেখানেই পড়ে রইল। অন্যদিকে বিপদটা যে কতটা বড় ছিল সে সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না। হঠাৎ সমুদ্রের ঢেউগুলো জমে গিয়ে বরফের পাহাড়ে পরিণত হলো। পর মুহূর্তে স্কার কিং শেমোকে সাথে নিয়ে পৃথিবীতে এসে পৌঁছালো। খোলা আকাশের আলো পেয়ে সে নিচের মানুষগুলোর দিকে তাকিয়ে বিকট গর্জন করল। এখন সে অনুভব করল যে পুরো বিশ্ব শাসন করার সময় এসে গেছে। সে শেমোকে আকাশে বরফ ফেলতে আদেশ দিল। শেমো এটা করতে চাইল না, তবুও অসহায়ত্ব থেকে সে চারিদিকে বরফ বর্ষণ করতে শুরু করল। এটা দেখা মাত্রই এই ধ্বংসযজ্ঞের দালানকোঠাগুলো ভাঙতে শুরু করল। যখন স্কার কিং অনুভব করল যে এখন তাকে কেউ থামাতে পারবে না, কং এক প্রচণ্ড ঘুষি মেরে তার 3 টনের দাঁতটা মাটিতে ফেলে দিল। রাগে স্কার কিং কংকে আক্রমণ করার আদেশ দিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে গডজিলা সেখানে পৌঁছে শেমোকে থামিয়ে দিল। এখন শেমোর সাহায্য ছাড়া স্কার কিং বেশিক্ষণ টিকতে পারছিল না। তাই সে একটা বিশাল দালান তুলে কংয়ের দিকে ছুঁড়ে মারল, কিন্তু তাতে কংয়ের কোনো গুরুতর ক্ষতি হলো না। হঠাৎ শেমো পেছনে থেকে এসে কংয়ের যান্ত্রিক হাতে আঘাত করল। শেমো আবার কংয়ের হাত ধরতে শুরু করল। এটা দেখে স্কার কিং ভাবল যে সে নিশ্চিতভাবে জিতবে, কিন্তু সে তাকে ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিল। গডজিলা সঙ্গে সঙ্গে তার সম্পূর্ণ শক্তি জাগিয়ে তুলল এবং এক ঝলক আলোয় তার শরীর উদ্ভাসিত হয়ে উঠল। পরের মুহূর্তেই সে সরাসরি স্কার কিংকে আক্রমণ করল, কিন্তু স্কার কিং ভয় পেয়ে পালাতে সক্ষম হল। সে তার অস্ত্র নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু গডজিলা তাকে ধরে ফেলল এবং এক আঘাতেই তাকে 2 টুকরো করে ফেলল এবং তাকে আলাদা করে দিল, যার ফলে শেমোকে নিয়ন্ত্রণকারী ক্রিস্টালটি নিচে পড়ে গেল। স্কার কিং সেটা কুড়িয়ে নিতে লাফ দিল, কিন্তু গডজিলা তাকে কোনো সুযোগই দিল না।
এখন সবকিছু নির্ভর করছিল ওই ক্রিস্টালটির ওপর। যার হাতে ক্রিস্টালটি থাকবে, এই লড়াইয়ে সেই জিতবে। ঠিক সেই মুহূর্তে ছোট্ট বানরটার চোখ পড়ল কমের ছোট খুলিটার উপর। সে সঙ্গে সঙ্গে নিচে লাফিয়ে নেমে খুলিটা তুলে নিয়ে মানুষের জগতে পৌঁছে গেল। মাটিতে থাকা সেই স্ফটিকটার উপর চোখ পড়তেই সে দেরি না করে খুলির এক আঘাতেই সেটা ভেঙে ফেলল। স্ফটিকটা ভাঙার সাথে সাথে শিমো পুরোপুরি মুক্ত হয়ে গেল। রেগে গিয়ে স্কার কিং ছোট্ট বানরটাকে ধরে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু কং মাঝখানে এসে সেটা ভেঙে দিল এবং সে স্কার কিং এর শরীরে কয়েকটা বিন্দু বিদ্ধ করল। এখন সেই স্ফটিকটা ছাড়া স্কার কিং দুর্বল হয়ে পড়ল। ব্যাস, শিমো মুক্ত হয়ে গেল। গডজিলা তার দিকে এমনভাবে তাকাতে লাগলো যেন সে কোনো সংকেতের জন্য অপেক্ষা করছে। এবং তারপর হাজার হাজার বছর পরে সে সেটাই করল যা সে সবসময় করতে চেয়েছিল। এক মুহূর্তে সে স্কার কিংকে একটা বরফের মূর্তিতে পরিণত করল। পরের মুহূর্তে কম তাকে শূন্যে ছুঁড়ে ফেলে তার সমস্ত শক্তি দিয়ে মাটিতে আছড়ে ফেলল এবং সেখানেই তার শরীরটা ভেঙে চুরমার করে দিল। এখন লড়াই শেষ, কিন্তু পৃথিবীটাকে তখনও ঠিক করা বাকি। তারপর গডজিলা আকাশের দিকে তাকালো এবং এক প্রচণ্ড শক্তি নির্গত করল, যার ফলে কালো মেঘ ঝরে পড়ল এবং সূর্যের আলো ধীরে ধীরে পৃথিবীতে ফিরে এল। তারপর গডজিলা তার এলাকায় ফিরে গেল এবং তারপর সে গভীর ঘুমে তলিয়ে গেল। আর কং তার নতুন সঙ্গীকে নিয়ে পৃথিবীতে ফিরে এল এবং সে তার গোত্রের সাথে এক নতুন অধ্যায় শুরু করল।